ন্যারেশন অথবা ন্যারেটিভ স্টাইল, অথবা আমরা বলি এটাকে স্পিচ। স্পিচ মূলত কয় ধরনের হয়? স্পিচ হচ্ছে মূলত দুই ধরনের, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এই জায়গাটাতে আমি একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটার মধ্যে দেখো দুইটা জিনিসকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করে দেই। এই দুইটা জিনিস খেয়াল করো, এখানে আমি লিখেছি হি সেড টু মি আই হ্যাভ ডান ইওর ডিউটি। এই দুইটা জিনিসের নাম কি আমরা সবাই জানি? এই যে আমরা সেড বলেছি, এই সেডটাকে কি বলে? মূলত এই সেডটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর সামনে যেটা রয়েছে এটাকে কি বলে? রিপোর্টেড স্পিচ। তার মানে তোমার ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর বাইরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে কিন্তু শুধু সেড, বাকিটা না। এই শুধু সেডটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকতেও পারে, মানে সাবজেক্ট তো ডেফিনেটলি থাকবে, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন এই জিনিসগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। তো যখনই আমরা ন্যারেশন করব বা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তোমাদের এখানে কিন্তু দুইটা ব্যাপার, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, ডাবল, মানে বিপরীতটাও হতে পারে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হতে পারে, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্টও হতে পারে। বিপরীতটাও শিখতে হবে আমাদের। এই জন্য বিপরীতটা শিখতে গেলে অবশ্যই আমাদের একেবারে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। যদি পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে আমরা বিপরীতটা পারবো না। তো এই ন্যারেশন যখন আমরা করব, রিপোর্টেড স্পিচের মধ্যে প্রায় সবই চেঞ্জ হইতে পারে। রিপোর্টেড স্পিচের ভেতরে প্রায় সবকিছুই পরিবর্তন হইতে পারে, কিন্তু রিপোর্টিং ভার্বের মধ্যে যেটা রয়েছে এখানে শুধু সেইডের পরিবর্তন হয়, আর কিছুর পরিবর্তন হয় না। এটা মাথায় রাখবা। রিপোর্টিং ভার্ব শুধুমাত্র সেইডেরই পরিবর্তন হয়, অন্য কোনো কিছু পরিবর্তন হয় না। এটা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। এখন আমরা যখন এই ন্যারেশন করতে যাব, ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে টেন্স পরিবর্তন, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে পার্সন পরিবর্তন। তাহলে আমরা সর্বপ্রথম পার্সন পরিবর্তনটা শিখি। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানে বক্তা, বক্তা বুঝি আমরা স্পিকার, হ্যাঁ, যে কথাটা বলতেছে সেটা যাবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে। আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, শ্রোতা মানে হচ্ছে কি লিসেনার। একটা হচ্ছে স্পিকার, আরেকটা হচ্ছে লিসেনার। এই দুইটা জিনিস মাথায় রাখবা। আরেকটা হচ্ছে কি থার্ড পারসন, চেঞ্জ হয় না? হয় না, থার্ড পারসনের পরিবর্তন হয় না। তাহলে পার্সন পরিবর্তনের জন্য এতটুকু খেয়াল রাখি, প্যাসেজ নারেশনের সময় সাবজেক্টের কাছে যাবে, অবজেক্টের কাছে যাবে, এইভাবে মনে রাখবো না। আমরা মনে রাখবো ফার্স্ট পারসন মানে হচ্ছে বক্তা নিজে, সেকেন্ড পারসন মানে হচ্ছে শ্রোতা নিজে। ফার্স্ট পারসন মানে হচ্ছে যে কথা বলে সে নিজেই, সেকেন্ড পারসন মানে যাকে উদ্দেশ্য করে বলেন সে, আর থার্ড পারসন যদি থাকে সেটার কোনো পরিবর্তন হবে না। এখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের জন্য একটা চার্ট আছে, চার্টটা অবশ্যই আমরা জানি, তারপর আমরা একবার লিখে ফেলি। তিনটা আর একটা ফর্ম আছে রিফ্লেক্সিভ, সেটা এখানে প্রয়োজন হয় না। এগুলো জানা জিনিস, লেখার প্রয়োজন ছিল না, তারপর আমি লিখে দিলাম। এই পর্যন্ত তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? এখন খেয়াল রাখো, আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো একসাথে করে যাব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো যদি আমরা একসাথে করে যেতে চাই, সেক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে তুমি এখানে খেয়াল রাখো, স্পিকার আছে, এখানে কি লিসেনার আছে? যদি লিসেনার না থাকে সেই ক্ষেত্রে আমাদের সেইডের চেঞ্জ করার দরকার হয় না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ টোল্ড করতে হয় না। সেইড আছে, সেইড রাখলেই চলে। আমরা লিখতে পারি হি সেড, কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট, এগুলোর জন্য আমি আলাদা রুলস লিখছি না। কমা ইনভার্টেড কমার জন্য কি দ্যাট। এখন খেয়াল করো, এইখানে একটা পারসন আছে আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। দ্যাট মিন্স যিনি কথা বলছেন সে নিজেই। ফার্স্ট পারসন মানে হবে যিনি কথা বলছেন সে নিজেই, কথা বলছে হি, তার মানে এটা হি। হ্যাভ এর জায়গায় হ্যাড আসলো, কেন আসলো এটা আমরা পরে বুঝবো, আপাতত লিখে রাখো। আর যারা জানো তারা তো জানোই। মাই কোন পারসন? মাই কোন পারসন? মাই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হইলেও দেখো এখানে একটু ফর্মের কিন্তু ভিন্নতা আছে, তাই না? এটা ফার্স্ট পারসন কিন্তু ফর্মটা আলাদা। অর্থাৎ এইখানে দেখো মাই ফার্স্ট পারসন থাকলে এটা কোন ফর্মে আছে? পজিটিভ ফর্ম। এই যে দেখো এখানে পজিটিভ, তার মানে এটা যার কাছে যাবে সেটা এই ঘরের মধ্যেই থাকবে। অর্থাৎ পজিটিভের পরিবর্তে যেটা বসাবো সেটা ডেফিনেটলি পজিটিভ হবে, অর্থাৎ এই ঘরের মধ্য থেকে তোমার হইতে হবে। তুমি মনে রাখবা, তোমার কলেজের প্রিন্সিপাল যদি রিটায়ার্ডে যায়, সেইখানে যে লোকটা আসবে সে কিন্তু নিজে প্রিন্সিপাল হবে। তোমার ইংলিশ টিচার রিটায়ারমেন্টে গেলে সেইখানে একজন টিচার আসবে, সে ইংলিশ টিচার হবে। দ্যাট মিন্স তুমি এখান থেকে যে ফর্ম থেকে সরাই দিতেছো, ওইটা যে বসাবো সেটা ডেফিনেটলি ওই ফর্মেই বসাইতে হবে। তাহলে মাই যদি পজিটিভ ফর্মে হয়ে থাকে, মাই তো ফার্স্ট পারসন,
মানে বক্তা নিজেই, তো বক্তা হচ্ছে হি, হির পজিটিভ কোনটা? হিজ, হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, এটা গেল একটা। আরেকটা হচ্ছে অবজেক্ট দেওয়া থাকে। হ্যাঁ বলো, আবার বলো। ও হ্যাঁ সরি, হিজ। আচ্ছা এই যে সেন্টেন্সটা লিখেছি দেখো, এই সেন্টেন্সটাতে আমি লিখেছি রাকিব সেড টু মি ইউ আর নট সিনসিয়ার টু মাই ওয়ার্ক, তুমি আমার কাজের ব্যাপারে সিনসিয়ার না। এই সেন্টেন্সটা যদি খেয়াল করো, এখানে কি লিসেনার আছে না নাই? আছে, তাইলে এখানে আমি কিন্তু টোল্ড ইউজ করতে পারবো। যদি লিসেনার না থাকে সেই ক্ষেত্রে আমরা টোল্ড ইউজ করতে পারবো না। রাকিব টোল্ড মি, কমা ইনভার্টেড কমার জন্য কি ব্যবহার করব? না, প্রথমটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড ব্যবহার করা একটু প্রবলেম আছে। যদি টোল্ড ব্যবহার করো অ্যাসার্টিভ এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার একটা অবজেক্ট নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে অবজেক্ট ছাড়া নরমালি টোল্ড বসে না। কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট দিলাম। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাইলে যিনি বলছেন নাকি যাকে বলছেন? যাকে বলছেন, মানে আমাকে বলছেন আই হবে। এগুলা কিন্তু তোমার এখন আমরা হিসাব করতে পারতাম, ইউ সেকেন্ড পারসন, মির কাছে যাবে, এইভাবে হিসাব করে এখন করতে পারি। বাট প্যাসেজ নারেশন করতে গেলে তখন আমাদের টাফ হয়ে যাবে এভাবে মেলানো। এই জন্য মনে রাখবা স্পিকার আর লিসেনার, তো এখানে ইউ সেকেন্ড পারসন, এই জন্য লিসেনার মানে যাকে বলা হচ্ছে লিখলাম। তারপরে ওয়াজ নট সিনসিয়ার টু মাই কোন পারসন, তার মানে যিনি বলছেন। চেঞ্জ করলে কি হবে? হিজ ওয়ার্ক, পজিটিভ ফর্ম। এইখানে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? যদি একই ব্যক্তি পরপর, এগুলাই কিন্তু প্যাসেজ নারেশনের নিয়ম, আমি সেন্টেন্সের সাথে একসাথে করিয়ে যাচ্ছি যাতে পরবর্তীতে তোমাদের কাছে কঠিন মনে না হয়। তো এখানে বলা হচ্ছে কি দেখো, একই ব্যক্তির যদি একাধিক উক্তি থাকে, অর্থাৎ একটা মানুষ পরপর যদি দুইটা তিনটা চারটা এইভাবে কথা বলে, সেই ক্ষেত্রে এন্ড অ্যাডেড দ্যাট। যদি পরেরটা অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ না হইলে কিন্তু না। পরের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সহজে কিভাবে চিনতে পারবো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাক্য। সহজ কথা, একটা সাবজেক্ট থাকতে সাবজেক্ট না থাকলে সেটা কখনো অ্যাসার্টিভ হইতে পারে না। তাহলে যেই সেন্টেন্সে সাবজেক্ট আছে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট না থাকলে অ্যাসার্টিভ হয় না, সাবজেক্ট থাকবেই অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে এখানে যদি আমি উদাহরণ এইভাবে দেই, এখানে মিতা কয়টা কথা বলছে? তিনটা কথা। আমার কিন্তু একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে, একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে। এরকমের আমার যতগুলো কথাই থাকুক না কেন, প্রথম কথাটা হিসাব করে আমাদের করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সেই হিসেবে লিখবো। সেইড লিখবো না টোল্ড লিখবো? টোল্ড লিখবো। তাহলে আমরা লিখতে পারি মিতা টোল্ড ফাহিম, কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট। আই মানে স্পিকার, ফার্স্ট পারসন, যেহেতু আই হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। যারা আগে কখনো ন্যারেশন শেখো নাই, এরকমও যদি কেউ থাকো, যদি কোনো কোশ্চেন থাকে ইজিলি কোশ্চেন করবা, হেজিটেট করার কিছু নাই যে অন্যরা পারে আমি পারি না এই জন্য কেন জিজ্ঞাসা করবো না। এই জায়গাটা কিন্তু সেরকমের জায়গা না। আমি জানি তোমরা সবাই করছো, তারপরেও যদি না করা কেউ থাকো বা বুঝতে কারোর প্রবলেম থাকে, অবশ্যই কোশ্চেন করবা। এজন্য আমি একেবারে বাচ্চাদের মতো কিন্তু ধরে ধরে যাচ্ছি। মিতা টোল্ড ফাহিম দ্যাট, আই ফার্স্ট পারসন মানে স্পিকার নিজে। স্পিকার কে? মিতা। কি লিখবো? শি। তারপরে কি লিখতে পারি? ওয়েন্ট আছে, হ্যাড গন। কেন হইছে পরে বুঝাবো অনেক। ইউ মানে সেকেন্ড পারসন, লিসেনার, এটা কার কাছে যাবে? ফাহিম। কি বসাবো এখানে? আচ্ছা এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি ইউ, দ্বিতীয়টাও ইউ, তৃতীয়টা যাই ইউ। এখন আমরা বুঝবো কেমনে কোনটা প্রথমটার ইউ আর কোনটা দ্বিতীয়টার ইউ? কেমনে বুঝবো? এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা কোথায় বসে? ভার্বের পরে। যদি তুমি দেখো ভার্বের পরে বসা আছে তাহলে দ্বিতীয়টা, আর যদি ভার্বের আগে থাকে তাহলে প্রথমটা। তাহলে এইখানের ইউটা কি ভার্বের আগে আছে না পরে আছে? পরে আছে। তাইলে কি ফাহিম হি লিখবো না হিম লিখবো? এবার বলো এই ব্যাপারেও কারোর কনফিউশন আছে কিনা। এই পর্যন্ত শেষ করলাম। এখন দেখো সে কিন্তু আরো একটা কথা বলছে, বাট ইউ আর নট ইন দা হাউস, কিন্তু তুমি বাসায় ছিলে না। এই কথাটাও সেই বলছে না? তাহলে কি দিয়ে যোগ করে দিতে পারি? and added that, but you মানে হচ্ছে ফাহিম, he, where, what, like আমি যদি being dissatisfied দিয়ে দিতাম তাহলে কি বুঝি না? তো ভার্বের এখানে যদি আমরা being dissatisfied দিতাম তাহলে হ্যাঁ দেয়া যায়, তো কোনো সমস্যা নেই। সেটা লিখতে গেলে আবার নতুন ভাবে লেখা লাগতো being dissatisfied, তাহলে and দিয়ে যোগ করা যাবে না, ফুল স্টপ দিয়ে। and দিয়ে করা যায়, and being satisfied he added that, অথবা he said that। এটার কথা বলতেছো তো? being dissatisfied, হ্যাঁ ওটাও করা যায়, কোনো সমস্যা নেই। he had not been in the house। এখন দেখো আমরা একবার and দিয়ে যোগ করছি, বারবার and দিয়ে যোগ করলেও তো ভালো লাগবে না। এটার আর and না দিয়া
বুঝিনি, আবার বলো। হ্যাড নট বিনটা কিভাবে আসছে? আচ্ছা, এটা টেন্সের নিয়মে যাব যখন, তখন দেখাই দেব। তবে বোঝো, ওয়ার যখন আসছে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, এটা মনে রাখবা সহজে। ওয়াজ অথবা ওয়ার যখন থাকবে তখন হচ্ছে হ্যাড বিন হবে। এখন এই নটটা কি হ্যাড বিনের পরে বসবে না হ্যাড এর পরে বসবে? হ্যাড এর পরে বসবে। তো এখানে ওয়ার ছিল, সেটার জন্য হ্যাড বিন হয়েছে। কেন হয়েছে সেটা আমরা সামনে পাবো। অলসো অ্যাডেড বা অলসো সেইটা দেয়া যায়, তো হি অলসো অ্যাডেড দ্যাট। তারপরে আই ফার্স্ট পারসন মানে স্পিকারকে নির্দেশ করতেছে, সে ওয়েটেড মানে হ্যাড ওয়েটেড ফর। আবার ইউ আছে, কি বসবে এখানে? হিম অ্যাবাউট অ্যান আওয়ার। এটাই কিন্তু একটা ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনের মতো হয়ে গেছে। এটার সাথে যদি আমি আরো দুইটা সেন্টেন্স যুক্ত করে দিই তাহলে প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলসটা আমি এটার সাথেই কমপ্লিট করে গেছি, এজন্য এভাবে করছি। এখন দেখো এখানে কারোর কোনো কোশ্চেন আছে কিনা। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, অর্থাৎ সে থাকে, উইল সে থাকে, এগুলো দেখে তো আমরা চিনতে পারবো যে এটা প্রেজেন্ট বা ফিউচার। অথবা রিপ্লাইস, উইল রিপ্লাই, এই টাইপের কিছু একটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আর টেন্সের পরিবর্তন করা লাগবে না। যদি পাস্ট টেন্স হয় তাহলে নিম্নের পরিবর্তনগুলো হবে। কি কি পরিবর্তন হবে দেখো, আমি কিন্তু সহজে লেখাইতেছি, তারপরে বুঝাই দেবো সব। আমাদের মধ্যে এখনো 2-4 জন থাকার কথা যাদের টেন্সের স্ট্রাকচার হিসাব করতে গেলে ঝামেলা হয়ে যায়। জানি না আছো কিনা, আমার বেলায় ছিল অনেক সময় যে টেন্সের স্ট্রাকচার হিসাব করতে গেলেই গোলাই ফেলতাম। শ্যাল উইলের কি কোনো পাস্ট আছে তোমরা জানো? শুড হয় না কখনো, উড। এটাই মনে রাখবা, শ্যালের জন্য শুড হবে, উইলের জন্য উড হবে, এটা একটা ভ্রান্ত ধারণা। শ্যাল এবং উইল দুইটার জন্যই উড হয় ইন দা পাস্টে। আর শুড হচ্ছে স্বতন্ত্র একটা অক্সিলিয়ারি ভার্ব, সেটার অর্থ উচিত। শ্যালের সাথে আসলে শুডের কোনো মিল নাই। মাস্টের ক্ষেত্রে হ্যাড টু হয়, বাট চিরন্তন সত্যের ক্ষেত্রে না। জিনিসটুকু আবার দেখো, এতটুকু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ন্যারেশনে টেন্সের পরিবর্তন কোথাও কোনো ঝামেলা হবে না। এখন এইটার কিন্তু আরো সহজ একটা ব্যাপার রয়েছে, আমি বুঝাই দেই। অ্যামিজার কোন ফর্ম? প্রেজেন্ট। অ্যামিজার হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। তাহলে অ্যামিজারের পাস্ট কি? ওয়াজ ওয়্যার। হ্যাভ এবং হ্যাজ এটার পাস্টে কি? হ্যাড। শ্যাল এবং উইল দুইটারই পাস্টে হচ্ছে কুড। পাস্ট বলা যায় না সরাসরি, ইন দা পাস্ট ফর্ম বলে ওটাকে। ক্যানের পাস্ট ফর্মে হচ্ছে কুড, মের পাস্ট ফর্মে হচ্ছে মাইট। মাস্ট এটার পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয় হ্যাড টু। ডু নট, ডাজ নট এটার পাস্টে ডিড নট। আর ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে হয়ে যায় ভার্বের পাস্ট ফর্ম। এই কয়টা বুঝছি তাহলে যে প্রেজেন্ট আছে পাস্ট হয়ে যাবে। বাকি যে দুটো জিনিস রয়েছে, এটা আছে কি? ওয়াজ ওয়্যার। প্রেজেন্টে আছে না পাস্টে আছে? পাস্টে আছে। পাস্টে থাকলে একটা হ্যাড দিতে হবে সবাইটাকে। পাস্টে থাকলে সবার আগে একটা হ্যাড দিতে হবে। এরপর যে ভার্বটা আছে সেটার পাস্ট পার্টিসিপল। এখন ওয়াজ ওয়্যার এর পাস্ট পার্টিসিপল কি? আমরা তো এইভাবে জানি, বি মানে হচ্ছে প্রেজেন্ট, এম ইজ আর, তারপরে বলে ওয়াজ ওয়্যার, আরেকটা কি? বিন। আরেকটা হচ্ছে কি? বিন। এম ইজ আর, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার, পরেরটা হচ্ছে বিন। তাহলে এই যে পাস্ট পার্টিসিপল বিন, এখানে কিন্তু সেটা চলে আসছে। ওয়াজ ওয়্যার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আবার এখানে যদি হিসাব করো, ডিড নট এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? পাস্টে আছে। এইজন্য তোমার প্রথমে একটা হ্যাড আনতে হবে, নট যেহেতু আছে নট বসাইতে হবে। হ্যাড আনলা, পাস্ট পার্টিসিপল দিয়ে দিলাম। এইখানে ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলেও একটা হ্যাড আনতে হবে, তারপর যে ভার্বটা আছে ওটার পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। এর বাইরে যা কিছু আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না। তার মানে যদি শুড থাকে সেটার কোনো পরিবর্তন হবে? যদি কুড, উড এগুলা থাকে তাইলে পরিবর্তন হবে? অথবা তোমার হ্যাড এবং পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, তাইলে সেটা আবার পরিবর্তন করা লাগবে? লাগবে না। তার মানে এইখানে আমি যতটুকু বলছি এর বাইরে যা আছে কোনো পরিবর্তন হবে না, এইগুলাই পরিবর্তন হবে। তাইলে সহজে মনে রাখার বিষয়টা হচ্ছে কি, প্রেজেন্ট থাকলে পাস্ট, আর পাস্ট থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে একেবারে সহজ। যেটা প্রেজেন্ট আছে ওটাকে পাস্ট করে দেবা, যেটা পাস্ট আছে ওখানে একটা হ্যাড নিয়ে আসবা, মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দেবা। টেন্সের পরিবর্তনটা ক্লিয়ার কিনা? এটার অ্যানসার কি হবে? শিফাত সেড শেষে আছে, এটা প্রথমে আসবে না? শিফাত সেড দ্যাট। আই কোন পারসন? আই ফার্স্ট পারসন, হি চল। আচ্ছা, শিফাতের কাছে যাবে মানে হি। এইখানে ডু নট এর জায়গায় কি লিখবো তাইলে আমরা? ডিড নট। প্রেজেন্ট আছে পাস্ট করে দেব। ডিড নট যখনই দেব তাইলে তো চেঞ্জ নাই, ডিড নট এর ক্ষেত্রে চেঞ্জ নাই। আরো একটা ব্যাপার খেয়াল রাখো, তাইলে একটা ক্লোজ তো বুঝি আমরা, একটা ক্লোজে কিন্তু একটাই টেন্সের চেঞ্জ হয়। একটা ক্লোজে একটাই ভার্ব থাকে, এইজন্য একটাই চেঞ্জ হয়। এখানে যখন তুমি ডু নট কে ডিড নট করছো তখন কিন্তু আর ওয়ান্টেড করো নাই, যে এটাও তো প্রেজেন্ট আছে তাহলে এটারও পাস্ট বানাই দেই না। এইখানে যখন চেঞ্জ করছি তখন আর এটাকে চেঞ্জ করা যাবে না। যদি আমরা অক্সিলিয়ারি চেঞ্জ করি তাহলে মূল ভার্বের চেঞ্জ করা যাবে না,
মূল ভার্বের চেঞ্জ এক জায়গায় করা যাবে যখন আমরা হ্যাড বসাবো। যখন আমরা হ্যাড বসাবো তখনই শুধু পাস্ট পার্টিসিপল করতে হবে, এছাড়া অন্য কোথাও মূল ভার্বের পরিবর্তন খুব একটা হয় না। এটাতে হয় প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, আর হ্যাড বসাইলে, এছাড়া মূল ভার্বের চেঞ্জ হয় না। দ্য ম্যানেজার সেড, ম্যানেজার বলল হি উইল শি উড রিটার্ন দ্য টিকেট সুড। এটার অ্যান্সার কি হবে তাহলে? দ্য ম্যানেজার সেড এই অংশটা আগে থাকবে না আগে আসবে না পরেই থাকবে? আগে আসবে। তাহলে আমরা লিখতে পারি দ্য ম্যানেজার সেড কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট। শি কোন পারসন? শি থার্ড পারসন, দ্যাট মিন্স এখানে কোনো চেঞ্জ নাই, কোথাও কোনো পরিবর্তন হয় না, শুধু বৈশা গেছে। কেন পরিবর্তন হয় নাই কারণ বুঝছি? কারণ বুঝো নাই। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার তো চেঞ্জ হবে না, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আর এইখানে উড আছে, অলরেডি উড আছে, উডের কি কোনো চেঞ্জ করতে হবে? তাহলে আর চেঞ্জ হবে কোথায়? ভিতরে আর চেঞ্জের কোনো জায়গায় নেই। আচ্ছা, আমাদের কিন্তু এই নিয়ম শিখতে শিখতেই অ্যাসার্টিভ এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব। এই তিনটা জিনিস মাথায় রাখবে ইন্টারোগেটিভ হইলে। সেইটার জায়গায় সবসময়ের জন্য কি হবে? আস্কড। তাতে তোমার অবজেক্ট থাকুক আর না থাকুক, আগেরটায় যেমন অবজেক্টের একটা ব্যাপার ছিল, এখানে কোনো অবজেক্টের ব্যাপার নাই। অবজেক্ট থাকলেও আস্কড হবে, অবজেক্ট না থাকলেও আস্কড হবে। তারপরে হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠাই দিয়ে সেইখানে ইফ বসবে অথবা ওয়েদার বসবে, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডব্লিউএইচ বসবে। ডব্লিউএইচ কোনগুলা? যে সকল ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে ইয়েস অথবা নো দিয়ে উত্তর দেওয়া যায় না সেই ওয়ার্ডগুলোকে বলে ডব্লিউএইচ ওয়ার্ড। সহজে জানার উপায় হচ্ছে শুরুতেই ডব্লিউ আর এইচ থাকে, শুধু একটা ভিন্ন আছে, কোনটা? হাউ। তোমাকে যদি কোশ্চেন করে হাউ আর ইউ, তুমি ইয়েস নো দিয়ে অ্যানসার করতে পারবা? তাহলে যে সকল কোশ্চেনের অ্যানসার ইয়েস নো দিয়ে করা যায় না সেগুলোই ডব্লিউএইচ, আর যেগুলো ইয়েস নো দিয়ে অ্যানসার করা যায় সেগুলো ডব্লিউএইচ না। এখন উদাহরণ দেই আমরা, তাহলে আমরা উদাহরণটা দেখি। এই যে একটা সেন্টেন্স খেয়াল করো, এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যানসার করি কি আসবে? হোয়ার আর ইউ গোয়িং উইথ ইওর সিস্টার, শি সেড টু মি। এই শি সেড টু মি অংশটা আগে যাবে না শেষ থাকবে? আগেই যাবে। তাহলে আগে গেলে এখানে অ্যানসারটা হবে কি? শি আস্কড মি। এখন এইখানে আমাদের ইফ অথবা ওয়েদার দেওয়ার কোনো সুযোগ আছে? নাই, কারণ এখানে ডব্লিউএইচ আছে, হোয়ার। এই হোয়ারটা বসাই দিলাম। সেন্টেন্সটা অ্যাসার্টিভ, দ্যাট মিন্স আর কে আগে চেঞ্জ করব না ইউ কে আগে চেঞ্জ করব? আগে সাবজেক্ট আসবে। যখনই সেন্টেন্স অ্যাসার্টিভ তখনই আগে সাবজেক্ট আসবে। তাহলে সাবজেক্ট ইউ কারে নির্দেশ করে? আমারে না তারে? কাকে বলে বোঝায়? অবজেক্ট মানে লিসেনারকে। এখানে লিসেনারকে আমি না সে? মি, আমি, তার মানে আই সাবজেক্ট হিসেবে বসতেছে। অ্যামিজারের জায়গায় কি বসাবো? আই ওয়াজ। প্রেজেন্ট আছে, ফার্স্ট করে দেব গোয়িং উইথ, আবার ইওরটা চেঞ্জ করতে হবে। আর না, ইওর সেকেন্ড পারসন আমাকে বোঝাচ্ছে, কারণ আমাকে বলতেছে। সেকেন্ড পারসন মানে যাকে বলতেছে, সেকেন্ড পারসন মানে যাকে বলতেছে, যেহেতু আমাকে বলতেছে তার মানে আমি অনুসারে চেঞ্জ করতে হবে। ইউ ইউ ইওর, আই মি মাই, মাই সিস্টার। এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ লার্নড দ্য লেসন হোয়াট আই গেভ ইউ? দ্য টিচার সেড, শিক্ষক বলল তোমাকে আমি যে পড়া দিয়েছিলাম তুমি কি সেগুলো পড়েছো? কি হবে? আচ্ছা গার্ল। এখানে কি দিব আমরা? অক্সিলারি কনজাংশন হিসেবে কমা ইনভার্টেড কমার জায়গায় ইফ, কারণ এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নাই। হ্যাভ আগে চেঞ্জ না ইউ আগে চেঞ্জ? কার কাছে যাবে? মানে কাকে বোঝাচ্ছে? গার্লকে। শি হবে। শি হ্যাভ এর জায়গায় হ্যাড লার্নড দ্য লেসন হোয়াট আই ফার্স্ট পারসন মানে বক্তা, যে কথা বলছে সে নিজেই। কথাটাকে বলছে টিচার। হি গেভ আছে, এটা কি চেঞ্জ করতে হবে? গেভটাকে কে বলতে পারো? আগে দেখো এটা আছে কোন ফর্মে? গেভ এই ভার্বটা কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্মে আছে। তাহলে পাস্ট থাকলে হেড দিতে হবে, পাস্ট থাকলেই হেড দিতে হবে। একটা হেড আনলাম, আর হেড আনলেই পাস্ট পার্টিসিপল দিতে হবে। হেড গিভেন ইউ, ইউ মানে অবজেক্ট, অবজেক্ট মানে মেয়েটাকে বোঝানো হচ্ছে। শি লিখবো না হার লিখবো? হার, কারণ এটা ভার্বের পরে আছে। যদি ভার্বের আগে থাকতো তাহলে শি লিখতাম, যদি ভার্বের, যেহেতু ভার্বের পরে আছে এই জন্য হার লিখেছি। বুঝি নাই? হটকে দ্যাট দ্বারা রিপ্লেস করতে পারো। তুমি যদি দ্যাট দ্বারা রিপ্লেস করো সেটাতেও তোমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন নির্দেশ করে, আর হোয়াট যদি হোয়াট রাখো সেটাতেও রিলেটিভ নির্দেশ করে। তবে রিলেটিভ প্রোনাউন রিপ্লেস না করাই বেটার, এবং দুইটার তো সেম ফাংশন। এটা দ্বারা তো কোনো কোশ্চেন বোঝানো হয় নাই, যার কারণে এখানে রিপ্লেস করার দরকার হয় না। আর এখানে হোয়াট এবং দ্যাট এর একই ফাংশন, দুইটাই হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। এখানে কিন্তু তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে না। দেখো সেন্টেন্সটা বলছে আর ইউ সিরিয়াস, হ্যাভ উই এক্সট্রা টাইম টু ওয়েস্ট, হি সেড টু মি। সে আমাকে বলল তুমি কি সিরিয়াস? আমাদের কি এক্সট্রা সময় আছে অপচয় করার মতো? এখন এখানে পরপর দুটো কোশ্চেন আসছে, কি দিয়ে যোগ করতে পারবো?
and also asked প্রথমটাতে asked দিব এই জন্য পরেরটা also ইউজ করব যদি আগেরটা একটা জিনিস ইউজ করি ওটাকে পরের বারে ইউজ করতে গেলে also নিয়ে আসব আর যদি আগে ইউজ না করতাম asked তাহলে আমরা also নিয়ে আসতাম আচ্ছা আমরা তো আর ইউ সিরিয়াস এতটুকু দিয়ে করব আগে তো এতটুকু দিয়ে করতে চাইলে কি লিখব এই asked me তারপরে কি আসবে if asked me if you কাকে রেফার করছে I was serious and এখানে দিতে পারি also asked এখানে কি আমরা added that দিতে পারবো পারবো না কারণ দেখো এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ আমি কার সাথে যুক্ত করতেছি দ্যাট ডাজন্ট ম্যাটার কি যুক্ত করতেছি সেটা ব্যাপার তাহলে আমি এখানে ইন্টারোগেটিভ যুক্ত করতেছি এইজন্য ইন্টারোগেটিভের নিয়মে asked চলে আসছে যদি আমরা এখানে অ্যাসার্টিভ যুক্ত করতাম তাহলে এখানে and also said অথবা and added that এটা চলে আসতো যদি আমরা এখানে একটা ইম্পারেটিভ যুক্ত করতাম অনুরোধ বোঝানো হচ্ছে তাহলে বলতাম and requested যদি আমরা এখানে কোনো এক্সক্লামেটরি যুক্ত করতাম তাহলে বলতাম and exclaimed এরকম তাহলে and also asked এখানেও তো if হবে কারণ এখানেও wh ওয়ার্ড নাই if we ফার্স্ট পারসন কাকে নির্দেশ করছে হি এবং মি দুইজনকেই কিন্তু বোঝানো হচ্ছে এখানে হি এবং মি দুইজনকেই বোঝানো হচ্ছে না ওই দ্বারা তার মানে আবার উই বসবে কারণ এখানে আমি আছি এই দুইজন মিলাইলে সে এবং আমি একসাথে কি হবে আমরা তার মানে আবার উই হচ্ছে উইটা উই হচ্ছে কিন্তু এখানে যদি উই না মি না থাকে এখানে যদি একটা নাম থাকতো তাহলে কিন্তু আর উই হইতো না তাহলে দে হয়ে যায় বুঝি নাই কথাটা আচ্ছা দেখাচ্ছি এটাও আমি দেখাচ্ছি উই হ্যাড এক্সট্রা টাইম টু ওয়েস্ট আচ্ছা এখানে যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি এখানে সেম জিনিস লিখলাম আমি শুধু ওইখানে রোডটু ঘুরাই দিলাম এখানে আমরা কি লিখতে পারি she asked sister if এইখানে উই আছে এই উই কাকে নির্দেশ করছে এখানে কি আমাকে নির্দেশ করছে নাকি সে এবং তার বোনকে নির্দেশ করছে এইখানে কিন্তু উই মানে আমরা আমরা বলতে কিন্তু সে আর তার বোন এই দুইজনকেই বোঝাইছে যেহেতু তারা একে অপরের সাথে কথা বলছে তার মানে তাদের দুইজনকে বোঝানো হচ্ছে এখানে কি আমরা উই লিখতে পারবো না দে লিখবো দে লিখবো দে হ্যাড এক্সট্রা টাইম তাহলে এই যে উই এর যে কনফিউশনটা এই কনফিউশনটা কি আর কাজ করবে তোমাদের মধ্যে যদি আমি সহ থাকি কখনো তাহলে সেই ক্ষেত্রে উই হবে আর যদি আমি না থাকি তাহলে দে হবে যদি আমি থাকি তাহলে উই হবে যদি আমি না থাকি তাহলে দে হবে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকুক আমাদের দুইটা সেন্টেন্স